ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে আগামী 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শুনে তিনি ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এই জামাত বাংলাদেশ চালাবে ডাকসু মডেলে, এটা হচ্ছে আমার টপিক, এই আলোচনা। এই ডাকসু মডেলটা কি দেখেন, নির্বাচনটাও ডাকসু মডেল হবে জামাতের, আর ক্ষমতায় এসে জামাত দেশ চালাবে ডাকসু মডেলে। এজন্য জামাতের মূল প্রোপোনেন্ট, থিওরিস্ট যাই বলেন, পায়োনিয়ার এই সাদিক ক্যাম ফরহাদরা। জামাত নিজের আবিষ্কার করতে পারেনি। এই সাদিক ক্যাম ফরহাদরা যে থিওরি দিয়েছে, এর ভিত্তিতে জামাত ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন যে আগামী ডিসেম্বর 15 তারিখের মধ্যেই নির্বাচনের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলো সম্পন্ন হবে, আর সেটা শেষ করার জন্য আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দিয়েছেন। এবং বিগত 2 দিন যাবৎ যে আমাদের বিগত ফ্যাসিস্ট এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটালে মারা গেছেন, সেটা কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মারা গেলেন, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন দেখতে কেউ অন্য ব্যক্তি মারা গেল? অবশ্যই ভিডিওর মধ্যে বিস্তারিত দেখানো হবে। সেই সাথে জামাত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। আমি মনে করি নট অনলি জামাত, বিএনপি, ইভেন আওয়ামী লীগও চায় যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। যদিও আওয়ামী লীগের আমলে কী ধরনের নির্বাচন হয়েছে সেটা সম্পূর্ণভাবেই সক্রিয় আছে বাংলাদেশের জনগণ। সেই সাথে এটা আগামী দিনের নির্বাচন কেমন হবে, এমন হইলে বাংলাদেশের জনগণের জন্য বেটার হবে, ভালো কিছু ডিজার্ভ হবে। সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। সেই সাথে একটি লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করি এবং দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি শেখ হাসিনার নামে যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। যে ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শুনে তিনি ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এই ফটোকার্ডে শেখ হাসিনার একটি ছবিও ব্যবহার করা হয়েছে, তবে ভাইরাল হওয়া এই ছবিটি শেখ হাসিনার নয়। এই দাবি যখন তারা করছে, ফ্যাক্ট চেকিং সফটওয়্যার ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে এটা শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয়, বরং ভিন্ন এক নারীর ছবি এডিট করে এটা শেখ হাসিনার ছবির আদল দেয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে হেঁটে যেতে বাধ্য করা হয়েছিল 82 বছর বয়সী ওই নারী যাত্রীকে, যার ছবি এডিট করে শেখ হাসিনার ছবি করা হয়েছে। যদিও তার পরিবার আগে থেকে হুইল চেয়ার বুক করে রেখেছিল, এরপরও এয়ার ইন্ডিয়া তাকে হুইল চেয়ার সরবরাহ করতে ব্যর্থ হয়। বেঙ্গালুরুতে পৌঁছানোর পর ওই বৃদ্ধা অসুস্থ হয়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2025 সালের 12ই মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে ঘটে এই ঘটনা। তাই ফ্যাক্ট ওয়াচের বিবেচনায় ভাইরাল ফটোকার্ডটি বিকৃত। ফ্যাক্ট ওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, যমুনা টিভির আদলে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি প্রকাশের তারিখ 13ই মে 2025 উল্লেখ করা হয়, কিন্তু এই তারিখে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। মজার ব্যাপার হচ্ছে যে দুটো ছবি এবার তারা পাশাপাশি দেখানোর চেষ্টা করছে এবং রিউমার স্ক্যানারও যেটা বলছে, রিউমার স্ক্যানারের ছবিটা দেখে নিন। রিউমার স্ক্যানার যে ছবিটা দিয়ে বলছে যে ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয়, বরং ভারতের একটি ভিন্ন নারীর ছবি। সেখানে তারা আলাদা ছবি দিয়ে এবং রিউমার স্ক্যানার আলাদাভাবে সেই নারীর চেহারা যে একেবারে আলাদা সেটা স্পষ্ট করে দিচ্ছে এবং সেই ছবিটাকেই সাদা কালো করে হালকা এডিট করে শেখ হাসিনার মুখের অবয়ব দেয়া হয়েছে। এদিকে জাগো নিউজ আরও বলছে যে এতে উল্লেখ করা হয় এরপরে এই ফটোকার্ডে শেখ হাসিনা
শেখ হাসিনার হাসপাতালের বেডে শুয়ে থাকার মতো একটি ছবি দাবিতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তার উৎস খোঁজার জন্য রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে 2005 সালের 8 মার্চ প্রকাশিত একটি রিপোর্টের ভাইরাল ছবির মতো একটি ছবি পাওয়া যায়। সেখানে শেখ হাসিনা নয় বরং ভিন্ন একটা নারীকে দেখতে পাওয়া যায়। এই নারীর মুখে শেখ হাসিনার ছবি যুক্ত করে বিকৃতি করা হয়েছে এই ছবিটা। ছবি দুইটা আবার আপনি পাশাপাশি দেখে নিতে পারেন। সেই ছবিটা সেখানে বলা হচ্ছে যে মূল ছবি এবং ভাইরাল ছবি, মূল ছবি এবং ভাইরাল ছবি দুটো যেটা শেখ হাসিনার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সেটাকে সাদা কালো করা হয়েছে এবং মূল ছবি যেটা সেটা রঙিন। সেই ছবির সঙ্গে একেবারে স্পষ্টই মানে এখন তো মানে এআই প্রযুক্তি এমন একটা জায়গায় গেছে যে কারো মুখ চেঞ্জ করা, ওই রকম পোজে মুখ চেঞ্জ করা এটা কোনো ব্যাপার না, এটা মানে 10 সেকেন্ডের একটা কাজ। সুতরাং এই কাজগুলো হবে, এই কাজগুলো হতেই থাকে। এই মানে শেখ হাসিনার মানে আওয়ামী লীগের বিরুদ্ধের লোকজন এই কাজগুলো যখন করছে তখন আবার আওয়ামী লীগের লোকজনকেও মানে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার কোনো অবকাশ নেই। যখন দেখছি যে তারাও সরকার কিংবা বিভিন্ন মানে সরকারি পক্ষের বিভিন্ন লোকজনের বিভিন্ন কিছু নিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে বিকৃত করে নানা ধরনের গুজব সৃষ্টির চেষ্টা করছে। অর্থাৎ ফেসবুকটা মূলত একটা গুজবের কারখানা। এই গুজবের কারখানাতে অনেক দিন আগে আওয়ামী লীগ সভানেত্রীরই ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ফেসবুকটাকে আমি আসলে ফেক বুক বলি, কারণ এখানে যত রকমের গুজব সেই রান্নাবান্না হয়ে এখানে পরিবেশন করা হয়। শেখ হাসিনার ছবি নিয়ে এরকম গুজব প্রোপাগান্ডা যখন চলছে তখন আমরা একটা অডিওতে শেখ হাসিনাকে এরকম বলতেও শুনলাম, ইউটিউবে লক্ষ্য করলাম যে তিনি বলছেন যে আমার নামে আমার ছবি দিয়ে এরকম গুজব ছড়ানো হচ্ছে, আমি অসুস্থ, আমি মারা গেছি, আমি অসুস্থ হব কেন? মানে ব্যাপারটা এরকম মনে হলো যে অতি বেশি আত্মবিশ্বাসী তাকে। যাই হোক, সেই গুজবটাকে নিয়ে আরও এক ধাপ বলা ঠিক হবে না, কয়েক ধাপ অগ্রসর হয়ে যে গুজবটা রটানো হয়েছে কিংবা রটেছে সেটা হচ্ছে যে ভারতীয় ইন্টেলিজেন্স শেখ হাসিনা যেহেতু অনেক আগেই মারা গেছেন, তাকে মানে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তাকে তার মৃত্যুর খবর ঘোষণা করা হচ্ছে না, ঘোষণা করার মতো পরিবেশও নেই এই মুহূর্তে, তারা ঘোষণা করে বিপদেও পড়তে চায় না। সেই কারণেই তার যত অডিও এবং কনভারসেশন এগুলো নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে, এআই ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সেগুলো করা হচ্ছে এবং মানে অডিওতে যে লাইভ কথোপকথন উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই প্রযুক্তি ব্যবহার করে সেগুলো করা হচ্ছে এবং সেগুলো একেবারে সরাসরি তত্ত্বাবধান করা হচ্ছে থেকে। এরকম খবরও ছড়িয়ে পড়েছে ফেসবুকে দেখলাম। এবং আরেকটু ভয়াবহ খবর সেটা হচ্ছে যে রয়ের কর্মকর্তারা একসময় ভেবেছিলেন যে ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করে, উচ্চমাত্রার এআই প্রযুক্তি ব্যবহার করে সরাসরি মানে ফিজিক্যালি সাক্ষাৎকার দেয়ানোর ব্যাপার কিংবা ফিজিক্যালি ইন্টারভিউ নিয়ে সেগুলো ছেড়ে দেওয়ার কথাও তারা ভেবেছিল, কিন্তু সেগুলো তারা পরবর্তীতে করেনি, কারণ এআই প্রযুক্তি ডিটেক্ট করার মতো যথেষ্ট প্রযুক্তি এই মুহূর্তে বেরিয়ে গেছে। যদি এআই ভিডিও ছেড়ে দেওয়া হতো তাহলে সেটা খুব সহজেই ডিটেক্ট করা যেত যে এটা রিয়েল নাকি ফেক। সুতরাং ফেসবুকে এই কর্মকাণ্ডগুলো চলবে, এগুলো ঠেকানোটা খুব মুশকিল। তবে আমার মনে হয় যে প্রত্যেকটা পক্ষেরই এই ব্যাপারে সচেতন থাকা উচিত। কারণ আবারও প্রশংসায় ভাসছে ডাকসু, বিশেষ করে ডাকসু বিপি সাদিক ক্যান, ডাকসু জিএস এস এম ফরহাদ, অনেকে আবার কখনো কখনো এস এম ফরহাদকে কেউ বলে ডোনাল্ড ট্রাম্প, কেউ বলে ঢাবি প্রক্টর এস এম ফরহাদ, হোয়াটএভার। তো দর্শক, সাম্প্রতিক দুইটা প্রোগ্রাম করেছে ডাকসু। একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে একটা সচেতনতামূলক প্রোগ্রাম, আর একটা হচ্ছে 28 অক্টোবর কেন্দ্রিক প্রোগ্রাম। এই দুইটা প্রোগ্রাম জাতীয়ভাবে হিট করেছে। বিশেষ করে কয়েকটা ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে রুহুল কবির রিজভি ডাকসু
শিবির এদের তুমুল সমালোচনা করেছে এবং এই ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, নানান অযাচিত মন্তব্য করেছেন, বিশদগার করেছেন। কিন্তু তারপরেও সেই রুহুল কবির রিজভীকে সাদিক কায়েমরা দাওয়াত দিয়ে এনেছেন এবং এই দাওয়াতে আসার ক্ষেত্রেও রুহুল কবির রিজভীকেও অনেকে ডিসকারেজ করেছেন, কিন্তু তারপরেও রিজভী এসেছেন। এবং রুহুল কবির রিজভী শারীরিক কারণে দুর্বল, লাঠি নিয়ে হাঁটেন, তো সেখানে সাদিক কায়েমরা যে বিনয় দেখিয়েছে তাকে, সাধারণত এই ধরনের প্রোগ্রামে এরকম স্পেশাল বিনয় কাউকে দেখানো হয় না। সাদিক কায়েম ফরহাদ রুহুল কবির রিজভীর পাশে দাঁড়িয়ে যে সম্মান দেখিয়েছেন এবং ওয়েলকাম করে স্টেজে উঠিয়ে দিচ্ছেন এবং খুব বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে রুহুল কবির রিজভীকে আরো উন্নত চেয়ারে বসিয়ে দিচ্ছেন সাদিক কায়েম। তো এই যে দৃশ্য, এতে নেটিজেনরা ব্যাপক প্রশংসা করছে সাদিক কায়েমের ডাকসুর। এবং ডাকসু যে প্রোগ্রামটা করেছে 28 অক্টোবর উপলক্ষে, সেখানে সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি, এবি পার্টি। দেখেন, এখানে আমার এই আলোচনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জামাত বাংলাদেশ চালাবে ডাকসু মডেলে। এটা হচ্ছে আমার টপিক, এই আলোচনা। এই ডাকসু মডেলটা কি দেখেন, নির্বাচনটাও ডাকসু মডেল হবে জামাতের, আর ক্ষমতায় এসে জামাত দেশ চালাবে ডাকসু মডেলে। এজন্য জামাতের মূল প্রোপোনেন্ট, থিওরিস্ট যাই বলেন, পায়োনিয়ার এই সাদিক কায়েম ফরহাদরা। জামাত নিজের আবিষ্কার করতে পারেনি। এই সাদিক কায়েম ফরহাদরা যে থিওরি দিয়েছে, এর ভিত্তিতে জামাত ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। কিভাবে? জামাতের যে সাংগঠনিক সিস্টেম, ওইভাবে দেশ চালানো যায় না। জামাত নেতাদের যে মানসিকতা, ওইভাবে ক্ষমতা আসা যায় না এবং টিকেও থাকা যায় না। সর্বোচ্চ 15-20% মানুষের জনসমর্থন আদায় করা যায়, কিছু এমপি হওয়া যায় এবং জোটের শরিক হিসেবে মন্ত্রী হওয়া যায়, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসা পুরোপুরি এটা সম্ভব না। বাংলাদেশের মতো একটা ডাইভার্সিফাইড কান্ট্রিতে ক্ষমতা আসতে হলে আপনাকে লিবারেল হতে হবে, ইনক্লুসিভ হতে হবে এবং যথেষ্ট ডেমোক্রেটিক হতে হবে। এখন ডাকসু কি করেছে দেখেছেন আপনারা, শিবির এককভাবে নির্বাচন করলেও কিন্তু জিততে পারত, সেই সক্ষমতা ছিল, কিন্তু না। শিবির কি করেছে? শিবির ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, নারী, অন্য দল, পাহাড়ি, সংখ্যালঘু, ফিজিক্যালি চ্যালেঞ্জড, জুলাই যোদ্ধা থেকে শুরু করে জুলাই আহত, সবাই জুলাই যোদ্ধা, কিন্তু সরাসরি অঙ্গহানি হয়েছে এরকম সমন্বয়ক, এই যে এবি জুবায়েররা, এরকম নানান শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল দিয়ে নির্বাচন করে জিতেছে শিবির। এবং জেতার পরে দেখেন কিভাবে চালাচ্ছে, সবাইকে নিয়ে। ছাত্র দলের কাছে ফোন দিয়েছে যে ভাই আমাদেরকে হেল্প করবেন, পরাজিত প্রত্যেক দলের কাছে হেল্প চেয়েছে যে আসুন আমরা একসাথে কাজ করি, এবং ছাত্র দলের মধ্যে কেউ কেউ কোঅপারেট করার কথা বলেছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় দেখেন, জামাতের একটা রাজনীতি দেখেন, আমি উদাহরণটা দিই। লাস্ট রমজানে এবি পার্টির ইফতার মাহফিলে জামাতকে দাওয়াত দেওয়া হয়েছে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল, কিন্তু জামাত এবি পার্টি দাওয়াতে যায়নি এবং সে চেয়ার খালি ছিল। এবং জামাত তাদের ইফতার মাহফিলে সবাইকে দাওয়াত দেয়, কিন্তু এবি পার্টিকে দাওয়াত দেয় না। মানে এবি পার্টির সাথে জামাত একটা শত্রু ভাবাপন্ন পদ্ধতিতে চলে। কিন্তু এই রকম ক্ষুদ্র মানসিকতা থাকলে আপনি দেশ চালাবেন, এটা হয় না, এটা নোংরামি। জামাত যেটা করতে এতদিন, এবি পার্টি জামাত ভেঙে যাই হোক, জামাতের সাথে মারামারি হলো, আপনি যদি একটা দেশের নেতৃত্ব দিতে চান, আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে। এই সব ক্ষুদ্র মানসিকতা থাকলে হবে না। কিন্তু ডাকসুতে দেখেন শিবির কি করেছে। এখন তো শিবির রুহুল কবির রিজভীকে দাওয়াত দিয়েছে, তার পাশেই বসিয়েছে মুজিবুর রহমান মঞ্জুকে, আবার ঢাবি শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, এরাও আছেন। মানে ইনক্লুসিভনেস কত প্রকার ও কি কি, কিভাবে চালানো যায় দেশ, কিভাবে সবাইকে নিয়ে চলা যায়, ডাকসু দেখিয়ে দিয়েছে এবং প্রশংসায় ভাসছে। এবং জামাত আগামী নির্বাচনে বিজয়ী হয়ে এইভাবেই করবে, সবাইকে নিয়ে দেশ চালাবে। যারা পরাজিত হয়েছে তাদেরকে এভাবে সম্মান করে নিয়ে আসে স্টেজে বসাবে এবং কোনো বিদ্বেষ, হিংসা থাকবে না। আপনার নেতাকর্মীরা একসময় যাদেরকে মুসলমানিত্ব থেকে খারিজ করে দিত, তাদেরকে ডেকে আপনি পাশে বসাবেন, যেমন সাদিককে আমরা মঞ্জুকে পাশে বসিয়েছি। এক পাশে মুজিবুর রহমান মঞ্জু, আর এক পাশে শফিকুল ইসলাম মাসুদ, মাঝখানে
রুহুল কবির রিজভী, কি সুন্দর দৃশ্য। ডাকসু কেন, এটা ক্ষমতা আসার পর অনেক কিছু সম্ভব হয়, ক্ষমতা আসার আগে চাইলে অনেক কিছু করা যায় না। এখন ডাকসু ভিপি হয়েছে বলে যে রুহুল কবির রিজভী বাধা বিপত্তি অতিক্রম করে চলে এসেছে। আর শুধু শিবির প্রোগ্রামে দাওয়াত দিলে এটা কখন আসতো না। তো জামাত দেশ চালাবে কিভাবে? টেক দিস মডেল, এটা এক্সাম্পল, এইভাবে চালাবে ডাকসু যেভাবে চালাচ্ছে। এবং সবাই অবাক হয়ে যাবে, যারা ভয়ে যে জামাত ক্ষমতা আসলে কি হবে, এগুলো সব রুহুল কবির রিজভী দূর করছে, সাদিক ক্যামেরা দূর করে দিচ্ছেন, কোনো ভয় নেই। এই যে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে যে সচেতনতা, আমি ডাকসু নেতাদের বক্তব্য শুনে অবাক। সাদিক ফরহাদের, সাদিক ক্যাম যেটা বলেছেন যে আমার বোনের জন্য আমি যেটা ফিল করি, আমার ছাত্রী বোনদের জন্য যদি আমি সেটা ফিল না করতে পারি, তাহলে আমি তাদের প্রতিনিধি হওয়ার যোগ্য নয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ক্রিয়েটিভ কর্মসূচি পালন করা হবে, এতটা নারী বান্ধব হবে, স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং প্যাড, আবার ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা, যেসব বিষয়ে একটা টেবু, মানে এগুলো নিয়ে আলোচনা করা যায় না, লজ্জার কারণে অনেকে মৃত্যুর মুখে পতিত হতো, কিন্তু সচেতন ভাবে এটা আগে কোনো প্রোটেক্টিভ মেজার নিতে পারতো না। কিন্তু না, এখন সাদিক ক্যান্ডির উদ্যোগে সবার মধ্যে একটা কনসাসনেস গ্রো করা হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস রাইজিং প্রোগ্রাম চলছে। সবাই ইমপ্রেস, যেটা কি আমাদেরকে নিয়ে, ওরাই তো আসলে প্রকৃত নারী বান্ধব, ওরাই তো নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উপযোগী। আর আমরা অতীতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কত কিছু দেখেছি, তারা নারীদের গাঞ্জা খাওয়া শিখাইতো, নেশা করা শিখাইতো, আর এরা কি, মানে এগুলোই তো চায়। দর্শক, এবং সাদিক ক্যান্ডের যে বিনয় রুহুল কবির রিজভীর প্রতি, জামাত ক্ষমতা আসলে সবার প্রতি এই বিনয় থাকবে। আপনারা এরকম বিনয় দেখতে পাবেন। আপনি জামাতকে রাজাকার, পাকিস্তান বন্ধু অনেক কিছু বলেছেন, কিন্তু জামাত ক্ষমতা আসলে আপনাকে এভাবে সর্বোচ্চ সম্মান দিয়ে বড় চেয়ারটা আপনাকে বসাবে। অতএব জামাত ক্ষমতা আসলে ডাকসু মডেলের দেশ চালাবে।